সিয়াম বাড়ি থেকে বের হওয়ার পর তোহা সবাইকে জানানোর অনেক চেষ্টা করেছে, তবে পারেনি। সব শেষে সিয়াম থেকে মেহেরোজের নাম্বার মেসেজ পাঠিয়ে দিয়ে সে ছোট করে লিখে দিয়েছে তাদের বিপদের কথা। তারপর মেহেরোজের নাম্বার ডিলিট করে দিয়েছে নিজের মোবাইল থেকে। কাল সারা রাত তোহা ঘুম হয়নি। সকালে গোসল করে শাশুড়ির সাথে কাজে লেগে গেছে। এদিকে শ্রেয়সী ওর সারা রাত ঘুম হয়নি, সারা রাত কেঁদেছে। কাদার কারণে চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। ইরু সকাল থেকে অনেকবার জিজ্ঞাসা করেছে কি হয়েছে, তবে শ্রেয়সী কিছু বলতে পারেনি, কারণ তার মাও নিজের কসম কাটিয়েছে যদি সে বলে দেয়ার ওই বাড়ি কেউ এই কথা মানে তা জানে, তাহলে তার মায়ের মরা মুখ দেখবে শ্রেয়সী। শ্রেয়সী আটকে উঠেছিল মায়ের কথায়, সাথে নিজের উপর তীব্র ঘৃণার, পরিবারের উপর অভিমানে পাহাড় জমে গেছে মনে। শ্রেয়সী চাইলেও আর বলতে পারছে না, তার যেন হাত পা বাঁধা পড়ে আছে। সে চাইলেও কিছু করতে পারছে না। শ্রেয়সীর ফর্সা হাত জোড়া কনুইয়ের নিচ অব্দি মেহেন্দি দেওয়া, লাল টুকটুকো করছে মেহেন্দির রং। লোক কথায় শোনা যায়, যার যার স্বামী যাকে বেশি ভালোবাসে তার হাতে মেহেন্দির রং অত বেশি ফুটে ওঠে। একটু আগে ইরুও কথাটা শ্রেয়সীকে বলেছিল। শ্রেয়সী কষ্টের মাঝেও একরাশ লজ্জা এসে হানা দিয়েছে তখন হৃদয়ে। শ্রেয়সীকে সাজাতে পার্লার থেকে লোক এসেছিল, যাতে শ্রেয়সী বাইরে গিয়ে কারোর সাথে কিছু বলতে না পারে। সেখানে তোহা, শ্রেয়সী, ইরু সবাই সেজে নিয়েছে। সিয়াম আগেই শ্রেয়সী আর তোহার জামা কাপড়ের দুটো লাকেজ বাড়ির পেছনে রেখে এসেছে, কারণ পরে সবার সামনে লাকেজ বের করতে গেলেও বিপদ। এতে শ্রেয়সী বা তোহা কিছুই বলেনি। তোহা কয়েকবার ফোন চেক করেছে, তবে অপর পাশ থেকে কোনো রিপ্লাই আসেনি। তার মানে হয়তো মেহেরও সিন করেনি মেসেজ। শ্রেয়সী পাশাপাশি তোহার মনটাও খারাপ হয়ে যায়। শ্রেয়সী অনেক কষ্টে নিজের চোখের পানি আটকে রেখেছে। বাবা ভাইকে যতটা ভালোবাসতে এখন ততটা রাগ আর ঘৃণা হচ্ছে তাদের উপর। দুপুর 1:30টায় জুমার নামাজ বা মির্জা বাড়ি থেকে সকালে রওনা দেয় শ্রেয়সীদের বাড়ির উদ্দেশ্য। মেহেরোজের পরনে সাদা শেরওয়ানি, মাথায় বরণের টোপ, হাতে রেলেক্সের ঘড়ি, গলায় একটা ফুলের মালা। দেখতে বেশ লাগছে মেহেরোজেরকে। মেহেরোজ যে গাড়িতে বসে আছে সেই গাড়িটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো। মোট 10টা গাড়ি যাচ্ছে আজ বিয়েতে পর পর। সেই মুখে স্নিগ্ধ হাসি, মেহেরোজের মুখেও একরাশ স্নিগ্ধতা। নিজের স্ত্রী, নিজের ভালোবাসার মানুষকে এবার পরিপূর্ণ নিজের কাছে রাখার জন্য আনতে যাচ্ছে। মনে মনে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে মেহেরোজের। ধীরে ধীরে গাড়ি ড্রাইভ করে বেশ কিছুক্ষণ পর ড্রাইভার গাড়ি এনে থামলো শ্রেয়সীর বাড়ির সামনে। বিয়ের গেটের সামনে মেহেরোজের গাড়ি থামাতে চারদিক থেকে সকলে ঘিরে ধরে। তারপর আলতাপ শেখ এসে গাড়ির দরজা খুলে নিজের জামাইকে গাড়ি থেকে নামায়। গাড়ি থেকে নেমে মেহেরোজ এগিয়ে যায় বিয়ের গেটের দিকে। সেখানে কনে পক্ষ কাজীর মহল গেট ধরেছে। পুরো 10,000 টাকা বিনিময়ে গেট ছাড়বে তারা, তার আগে নয়। এই নিয়েও অনেক মজা ঠাট্টা করার পর 5,000 টাকার মাধ্যমে গেট খুলে দেওয়ায় কনে পক্ষের মেয়েরা। তারপর মেহেরোজকে মিষ্টি মুখ করিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়। বর এসেছে কথাটা শ্রেয়সীর কানেও যায়, তবে এখন আর আনন্দ লাগছে না, কান্নার চোখে ভিজে আসছে। তবুও কাঁদতে পারছে না। মেহেরোজকে নিয়ে এগিয়ে বসানো হয় স্টেজে, যেখানে বিয়ে পড়ানো হবে। মেহেরাজের পাশে নিলয় মির্জা, ইভান, ফাহিম আর মিলি দাঁড়িয়ে আছে, আর বাকি সবাই দেখতে বসিয়ে দেওয়া হয়েছে। মেহেরজরা আসার পরপরই কাজীও চলে আসে। কাজী আসতে নিলয় মির্জা কথায় আলতাপ শেখ শ্রেয়সীকে নিয়ে আসে। শ্রেয়সীকে নিয়ে এলে মেহেরজের পাশে বসানো হয়। মেহেরজ এক পলক তাকায় তার অর্ধাঙ্গিনীর দিকে, মাথা নিচু করে পানি ভরা চোখ নিয়ে বসে আছে। মেহেরজের একটু খারাপ লাগে শ্রেয়সীর জন্য। প্রতিটা মেয়েকে বাবার বাড়ি ছাড়তে হয়, কিন্তু একবারে তো যাচ্ছে না সে। কাজ বিয়ে পড়ানো শুরু করে। যাবতীয় সব লেখালেখি শেষ করে শ্রেয়সীর দিকে তাকিয়ে গলা পরিষ্কার করে জোরে বলে, 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া সম্পূর্ণ পরিশোধ করিয়া হাজিয়ানা মসলিজের সাক্ষীগণের সম্মুখে ইসলামী শরীয়ত মোতাবেক আপনাকে এই বিবাহ প্রস্তাব দিয়েছে।
আপনি কি সজ্ঞানে স্বইচ্ছেই মোহাম্মদ নিলয় মির্জার বড় পুত্র মেহেরজ মির্জাকে নিজ স্বামী হিসেবে কবুল করেছেন? একটু বলে থামে কাজী সাহেব, তারপর বলে, বলুন বিসমিল্লাহ রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। কাজী কথায় রশিদ চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, তারপর কোনো দিকে না তাকিয়ে বলে, বিসমিল্লাহ রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। রশির কথা শুনে কাজী বলে, আর একবার বলো মা। আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। আর একবার। রশি এবার চোখ তুলে দূরে দাঁড়িয়ে থাকা নিজের মায়ের মুখের দিকে তাকায়, তারপর বলে, আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। শ্রোশীর বলা শেষে সবাই একত্রে আলহামদুলিল্লাহ বলে। কাজী শ্রোশীর দিকে একটা রেজিস্ট্রি পেপার এগিয়ে দিয়ে সেখানে শ্রোশীর স্বাক্ষর করে দেয়। তখন কাজী মেহেরজের কাছে আসে, তারপর মেহেরজের দিকে তাকিয়ে বলে, খালপাড়াবাসী মোহাম্মদ আলতাফ শেখের কন্যা শ্রোশী শেখ এর সহিত 10 লক্ষ টাকা দেনমোহরের সম্পূর্ণ পরিশোধে সাক্ষীগণের সম্মুখে কাবিন নামা শর্ত সাপেক্ষে আপনাকে শ্রোশী শেখ স্বামী হিসেবে কবুল করিয়াছে। আপনি তাহলে স্ত্রী হিসেবে কবুল করুন। কথাটা বলে কাজী থামে, তারপর আবার বলে, বাবা বলো। আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। কাজী বলার সাথে সাথেই মেহরজ বলে ওঠে, আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। মেহরজের তাড়াহুড়ায় কাজী হেসে বলে, আবারও বলো বাবা। আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। আরও একবার বলো। আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। সবাই আবারও একত্রে আলহামদুলিল্লাহ বলে উঠল। নিলয় মির্জা কাবিনের 10 লক্ষ টাকা আলতাফ শেখের হাতে তুলে সাথে সাথে কাজী রেজিস্ট্রি পেপারে এগিয়ে দিয়ে মেহেরজের স্বাক্ষর করে আজীবনের জন্য এতগুলো মানুষকে সাক্ষী রেখে নিজের ভালোবাসাকে আপন করে নিল। কাজী মোনাজাত শুরু করে সবাই মোনাজাত করে, তারপর সবাইকে খেতে বসানো হয়। ইভানের চোখ অনেকবার তোহাকে আজ খুঁজছিল, তবে পায়নি। বারবার আশেপাশে তাকিয়েছে, তবে আশপাশে নেই। বিশাল এক প্লেটে আস্ত খাসি আর বিরিয়ানি দেওয়া মেহরোজের সামনে। প্লেটে বিশাল কাতলা মাছ। শ্রেয়সীর পাশে মেহেরজের পাশে শ্রেয়সী বসে আছে। শ্রেয়সীকে খাবারের হাত দিয়ে দেয়নি মেহেরজ, নিজ হাতে গালে তুলে খাইয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর শ্রেয়সী এক কাজিন সবাইকে পানির বোতল দিয়ে এসে শ্রেয়সীর দিকে কিছু একটা ইশারা করতেই শ্রেয়সী কাঁদতে শুরু করে। তা দেখে মেহেরজ খাওয়া থামিয়ে শ্রেয়সীর মাথায় হাত বোলাতে থাকে। তখনই ঘর থেকে বেরিয়ে আসে তোহা, মিলির সাথে ম্যাচিং করা একটা লেহেঙ্গা পরছে, একই কালার, একই সব, মালি ইরু একই ডিজাইনের। ফাহিম বেশ খেয়াল করেছে আজ ইরুকে বেশি সুন্দর লাগছে, নতুন করে প্রেমে পড়ার মতো। তবে ইরু যখন খাচ্ছিল তখন শ্রোশীর ভয়ে নজর দেখে ফাহিমের বেশ রাগ হয়েছিল। মনে হচ্ছিল থাপ মারিয়ে মুখের নকশা বদলায়া দিতে। তাই মেহেরজের বিয়ের মাঝে ইরুর ফোনে টেক্সট করে বলে দিয়েছিল, এখন খাওয়া লাগবে না, উঠে এসো, পরে খাবে। ফাহিম জেলাস না, তবে পুরুষদের খারাপ নজর চেনেই। আর যতই হোক রশির ভাইকে ফাহিম এখন পুরোপুরি চেনে, তাই আর সহ্য হয়নি। ইরুও উঠে এসেছিল তখন বিনা বাক্যে। তোহা এগিয়ে এসে মেহেরজের দিকে একবার তাকিয়ে আশেপাশে তাকিয়ে দেখে দূরে তার শ্বশুরের দিকে তাকিয়ে, তাই তাড়াতাড়ি মেহেরজকে বলে, ভাইয়া ওকে একটু ভিতরে নিয়ে যায়, আপনারা খেয়ে নিন, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। মেহেরজ বাধা দিতে চায়, তার মনের ভেতর হঠাৎ খারাপ লাগা কাজ করে, কেমন যেন হয়, তবে আর বাধা দেয় না। শ্রেয়সী তোহা শ্রেয়সীকে নিয়ে নিচে যায়, একটা ঘরে ঢুকে যায়। পরপরই ঘরের পিছনের দরজা দিয়ে সিয়াম এসে টেনে নিয়ে যায় ওদের। ইভান তোহার আশা থেকে যাওয়া অবধি ওর দিকে তাকিয়েছিল, তবে আজ যেন কেমন অচেনা ঠেকেছে তোহাকে তার কাছে। কেমন আতঙ্কিত হয়ে আছে তোহা। ইভানের ভাবনা কাটে মেহেরজের ফোনের আওয়াজে। তার পকেটে ছিল মেহেরজের ফোন এতক্ষণ। ইভান বাম হাত দিয়ে কষ্ট করে পকেট থেকে মোবাইলটা বের করে মেহেরজের দিকে এগিয়ে দিতেই মেহেরজ চিহ্নিত মুখে আরও চিহ্নিত হয়ে যায়। চোখ জোড়া আটকে যায় স্ক্রিনে ক্যাপ্টেন লেখাতে, সাথে ভ্রু জোড়াও উচকে যায়। মেহেরজ মনে মনে বিড়বিড় করে বলে, আমার বিয়ের দিনে কি প্রতিবার আমার
অফিস থেকে ফোন দেওয়া লাগে। এবার ও শালা বাসরটা হবে না। এবার যা হয় হোক, বাসর সেরেই তাই কাজ ফিরবো, নয়তো বউ আমার অভিমান করবে। মেহেরাজ ফোন রিসিভ করে কানে ধরে সালাম দিতেই ফোনের ওপাশে থাকা ক্যাপ্টেন সালমানের প্রতি উত্তর করে বলে, কংগ্রাচুলেশনস মির্জা, সরি তোমার বিয়েতে অ্যাটেন্ড না করতে পারার জন্য। ক্যাপ্টেনের কথায় মেহেরাজ একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তারপর বলে, ইটস ওকে ক্যাপ্টেন, বাট আপনি আসলে খুশি হতাম। সমস্যা নেই, আসবো একদিন। আচ্ছা রাখি, তোমার উপহার তোলা রইল, আসার পর দিয়ে দেব। ওকে ক্যাপ্টেন, ফিয়া আমানিল্লাহ। ফিয়া আমানিল্লাহ। মেহেরজের সাথে ক্যাপ্টেনের খুব সুন্দর একটা সম্পর্ক আছে, বাবার ছেলের মতোই, আবার বন্ধুত্বর মতোই। মেহেরজ ক্যাপ্টেনকে সম্মান করে সর্বদা, আর ক্যাপ্টেনও মেহেরজকে ছেলের মতোই ভালোবাসে। মেহেরজ বিয়েতে দাওয়াত দিয়েছিল, তবে ক্যাপ্টেন দাওয়াত গ্রহণ করলেও বলে দিয়েছে যাওয়ার সময় হয়ে উঠবে না। তাও আজ আবার কল করে খোঁজ নিয়েছে। মেহেরজে বেশ ভালো লাগছে। মেহেরজ কল কেটে ফোন পকেটে রাখতে যাবে, ঠিক তখনই মেহেরজের ফোনে আবারও বেজে উঠল। মেহেরজ ইভানের দিকে তাকিয়ে বলে, তুই একটু এখানে বস, আমি একটু বাইরে থেকে কথা বলে আসি আর্জেন্ট। ইভান মেহেরজের কথায় প্রতি উত্তরে বলা, আচ্ছা যা। মেহেরজ আর একটু সময় নষ্ট না করে মাথার টোপটা ইভানের হাতে দিয়ে কল রিসিভ করে ফোনটা কানে ধরে বাইরে বেরিয়ে যায় দ্রুত পায়ে। কোনো দিকে না তাকিয়ে সিয়াম শ্রোষী আর তোহাকে গাড়িতে তুলে দিয়ে এসেছে। ড্রাইভারও চেনা, সোজা ওদের ঢাকা বাড়িতে নিয়ে যাবে তোহার শ্রোষীকে। শ্রোষী একটা কথাও বলেনি সিয়ামের সাথে। তোহাও চুপ। আসার আগে তোহার হাতে মোবাইলটাও কেড়ে নিয়েছে সিয়াম, যাতে কোনো মতে কেউ জানতে না পারে তারা কোথায়। তবে ঢাকায় চলে যাওয়ার পর ফোন পেয়ে যাবে। সিয়াম রাস্তা দিয়ে যখন যাওয়ার সময় ও খেয়াল করেছে অচেনা কিছু লোক তাদের ফলো করেছে। আবার আসার সময় ও দেখেছে। সিয়ামের মনে সন্দেহ জাগে, তাই একটু চোখের আড়াল হয়ে খুঁজতে আনা মিয়ার দলের একজনকে দেখতে পায়। তবে সিয়াম বুঝতে পারল না আনা মিয়া তাদের পিছু নিল কেন, নাকি মনের ভুল ধারণা। সিয়াম সেসবের পাত্তা দেয় না। বাড়িতে গিয়ে এখন একটা ঝামেলা বাঁধাবে। ঠিক যেভাবে মেহেরজের বাড়িতে অপমান হয়েছিল তারা, ঠিক সেভাবে অপমানিত করবে আজ তাদের। সে এবার বিয়ে করে রেখে মেহেরজ চলে গিয়েছিল, সেজন্য সিয়াম বুঝিয়েছিল ঐশীকে বিয়ে করিয়ে বাড়ি থেকে বের করেছে, যাতে একইভাবে অপমান করতে পারে ছেলের চরিত্র খারাপ বলে। তারপর আবার ইরুদের বাড়িতে যেতে হবে, মেয়ে দুটোকে ডেলিভারি করতে অনেক কাজ। সিয়াম দ্রুত প্রায় হেঁটে বাড়িতে চলে আসে। বিয়ে বাড়িতে এতক্ষণ সবার খাওয়া শেষ, তবে বর কনে কারো খোঁজ নেই। সবাই বসে আছে। নিলয় মির্জা ইভানকে মেহেরজকে ডাকতে বলে আলতাফ শেখ, কে বলে ঐশীকে ডাকতে। ঠিক তখনই বাড়িতে প্রবেশ করে সিয়াম। আগে থেকে প্রস্তুত হয়ে এসেছিল। সবার সামনে এসে রাগী গলা চিৎকার করে বলে, ঐশী কোথাও নেই, পালিয়েছে ও এই বিয়ে থেকে। সিয়ামের কথা জেনে সকলে অবাকের চমক সিয়াম পৌঁছে যায়। নিলয় মির্জা অবাক হওয়ার গলায় বলে, মানে বুঝলাম না, পালিয়েছে মানে? পালিয়েছে, পালানোর আগে কাগজে লিখে রেখে গেছে আপনার ছেলে একটা চরিত্রহীন, ওর সাথে আমার বোন জীবনের সংসার করবে না, তাই চলে গেছে বলে একটা খাতায় পৃষ্ঠা তুলে ধরে সবার সামনে সিয়াম। তারপর রাগীভাবে নিলয় মির্জার দিকে এগিয়ে, তারপর নিজের বাবার দিকে তাকিয়ে বলে, আমি আগেই বলেছিলাম আব্বু, ওই ছেলের চরিত্রের সমস্যা আছে, তুমি মানলে না। এখন আমার বোনকে কোথায় খুঁজবো যদি বিপদ হয় এই চরিত্রহীন ছেলের জন্য, যার কিনা খালাতো বোনের সাথে অবৈধ সম্পর্ক ছিল। সিয়ামের কথায় নিলয় মির্জা রেগে গিয়ে বলে, আবার একটা বাজে কথা বলে আমার ছেলের নামে ভালো হবে না, বলে দিচ্ছি। নিলয় মির্জার কথায় আলতাফ শেখ এগিয়ে এসে নিলয় মির্জার পাঞ্জাবি কলার চেপে ধরে রাগী গলায় বলে, তোর কারণে আমি বিয়েতে রাজি হয়েছি, তোর ছেলের চরিত্রহীন মেনে নিতে পারছিস না, খারাপ অসভ্য ছেলে। তোর ছেলের কারণে আমার মেয়ে পালিয়েছে, খুঁজে এনে দে, নয়তো পুলিশে কেস করব, থানায় গিয়ে তোদের নামে। ইভান এসে নিজের বাবার কলার থেকে হাত ছাড়িয়ে দেয় আলতাফ শেখে।
তারপর রেগে কিছু বলতে যাবে, তার আগে এতক্ষণ সিয়ামের হাতে কাগজ পড়তে থাকা মিলি সিয়ামের উদ্দেশ্যে বলে ওঠে, থামেন, একটা শ্রেয়সীর হাতের লেখা না, এটা তোহার হাতের লেখা। আমাদের ভুল বুঝলে হবে না। আমি শ্রেয়সী আর তোহার হাতের লেখা স্পষ্ট চিনি। মিলির কথায় যেন উপস্থিত সবার মাঝে বোমা বিস্ফোরণ হয়, কানাঘুষা শুরু হয়। কেউ কেউ বলতে শুরু করেছে এটা পরিকল্পিত প্ল্যান, আবার কেউ বলতে শুরু করে মেয়ের বাপ ভাইয়ের দোষ নয়তো মেয়ের ভাবির হাতের লেখা আসবে কি করে। মিলির কথায় সিয়াম রেগে তেরে এসে রাগী গলায় বলে, কে আপনি? আর আন্দাজে বললেই হবে এটা তোহার হাতের লেখা, এটা শ্রেয়সীর হাতের লেখা। আমি তো ওর ভাই, আমার চেয়ে আপনি বেশি জানেন। অবশ্যই জানি মিস্টার সিয়াম শেখ, আমি আর্মি একজন মেডিকেল অফিসার। আমি সবার হাতের লেখার ধরনও চিনি, কে কিভাবে লেখে সেটাও আমি বুঝি। এমনকি কাল গায়ে হলুদের লিস্টে তোহার হাতের লেখা দেখেছি। আর শ্রেয়সীর হাতের লেখা তো ফাহিমের বউও চেনে। জিজ্ঞাসা করেন ওকে, শ্রেয়সীর হাতের লেখা ছোট, আর এখানে যেভাবে লেখা সেটা কিছু বড়, আর বিভিন্নভাবে দেখলে বোঝা যাচ্ছে আপনি আমাদের সাথে চিটারি করছেন। মিলির কথায় সিয়াম কিছুটা দমে যায়। আসলে চিঠিটা তোহার হাতের লেখা, তাই বলে এত সহজে সাজানো গোছানো প্ল্যানিংটা শেষ হয়ে যাবে এটা তো হতে পারে না। সিয়াম রেগে আবারও কিছু বলতে যাবে, তখনই মিলি আবার বলে, স্টপ। যদি বিশ্বাস না হয় শ্রেয়সী একটা খাতা নিয়ে আসুন, প্রভু প্রুফ করে দিচ্ছি। এখন আসলাম, কাহিনী খুলে বলুন। মানে এত সহজে দ্রুত বুঝে যাবে কেউ বুঝতে পারেনি। সিএম আর কথা বাড়ায় না, কারণ সত্যি সেও বুঝতে পারছে তখন খাতা আনলে প্রমাণিত হয়ে যাবে। দূরে দাঁড়িয়ে থাকা খাদিজা খাতুন ঘামতে শুরু করেন। এবার ফাহিম বলে ওঠে, আসলে ভাই আপনি চরিত্রহীন, তাই আপনার বউ আপনাকে ছেড়ে চলে গিয়েছে। এখানে স্পষ্ট করে লেখা নেই যে মেহেরজ খারাপ তাই শ্রেয়সী চলে গিয়েছে। সো আপনার বউ লিখেছে মানে আপনি চরিত্রহীন, ওনাকে ছেড়ে গিয়েছে। বেশ বড় একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেল মুহূর্তে। আলতাফ শেখ দিনে দিনে যে প্ল্যানিংটা করলো তা মাত্র একটা ভুলের কারণে ধরা পড়ে গেল। নীলা মির্জার রাগ সহ্য করতে না পেরে ঠাস করে সিয়ামের গালে একটা চর মেরে বসে। সিয়াম কিছু বুঝে ওঠার আগে নীলা মির্জা আলতাফ শেখের পাঞ্জাবির কলার চেপে ধরে রাগী গলায় চিৎকার করে বলে, তুই আমার বন্ধু বলে তোকে বারবার ভালোবেসে এসেছি, তাই বলে তুই এমন নোংরা একটা খেলা খেললি? থু, তোর সাথে কথা বলতেও আমার এখন ঘৃণা লাগছে। তুই আমার ছেলেকে চরিত্র হন প্রমাণ করতে চাইছিলি কিসের জন্য? কিসের এত রাগ ওর প্রতি তোর, যে কারণে এমন বিশ্রী একটা খেয়াল খেলা সাজালি? এখন তো প্রমাণিত যে তোর ছেলে চরিত্রহীন, তাই তোর বৌমা পালিয়ে শ্রেয়সীমা পালায়নি। কথাটা বলার পর আলতাফ শেখকে নীলা মির্জার ছেড়ে দিতে আলতাফ শেখ রাগে সহ্য করতে না পেরে বলে ওঠে, হ্যাঁ আমি করিয়েছি সব। তোর ছেলের জন্য সেসব আমার আর আমার পরিবারকে সবার কাছে ছোট হতে হয়েছিল। আমার ফুলের মতো মেয়েটাকে চরিত্রহীন বলে গালি দিয়েছিল গোপনে, সকলে আমার খারাপ লাগেনি। আমার মেয়েটা ডিপ্রেশনে চলে গিয়েছিল। শ্যাম দ্রুত তার বাবাকে চুপ করতে বলে নিলয় মির্জা রাগী গলায় বলে, কি চুপ করবে? উপস্থিত সবাই শুনেছে। বিকাল 4টার মাঝে আমার বউকে এখানে হাজির না করলে তোদের নামে পুলিশ মামলাহীন মামলা দেব। নিলয় মির্জার কথা শেষ হতে না হতেই তুহিন বলে ওঠে, এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু আমার বোন যদি কিছু হয় তাহলে কিডন্যাপিংয়ের মামলা দেব আপনাদের নামে। মানে মনে রাখবেন, পুরো কোর্সটা যে তাদের দিকে ঘুরে যাবে সিয়াম বা আলতাফ শেখ বুঝতে পারেনি। উপস্থিত সকল মেহমানরা সৃষ্টি করা শুরু করে দেয়। এদিকে সিয়াম পড়ে যায় বিপকে। শ্রেয়সীকে বাড়িতে না আসলে বিপদ পড়বে, যদি পুলিশ কেস হয় তাহলে এখন ঝামেলা। এদিকে আলতাফ শেখের প্রেশার বেড়ে গেছে। কি করতে চেয়েছিল আর কি হয়ে গেল, তার সমস্ত মান সম্মান ধুলে মিশে গেল। লোক সমাজে মাথায় হাত দিয়ে সেও বসে পড়ে। তখন ইভান উঠে বলে, 4টে বাজতে আর 47 মিনিট বাকি আছে, মাথায় রাখবেন। এই অপমানের পরে আপনাদেরকে ছেড়ে দেব না। যথা সময়ে আমাদের ভাবি আমাদের সামনে চাই।
গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা।